কোথায় নিজের আলাদা ঘর, আলাদা বিছানা, আলাদা বাথরুম এসব ব্যবহার করে করে জীবন কাটালি, আর এখন এখানে এসে পাড়ার টাইম কল থেকে জল তুলতে হচ্ছে। যেই ঘরে ঘুমাচ্ছিস সেই ঘরেই রান্না করতে হচ্ছে। স্নানও কি এখানেই করিস নাকি তোরা? মা, তুমি কি সত্যি এখানে আমাকে আমার জন্মদিনে উপহার দিতে এসেছো, নাকি আমাকে অপমান করতে এসেছো? এখন এটা আমার বাড়ি, আর এই বাড়ির ব্যাপারে কোনো খারাপ কথা আমি শুনতে রাজি নই। তুই কোন বাড়ির মেয়ে আর কোথায় এসে থাকছিস তোর ধারণা আছে? তোর মাথায় ঢোকে এগুলো? তোর জন্য লোক সমাজে আমার কতটা নাম ডুবেছে সেগুলো তুই ভেবেছিস কখনো? আমি তো বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তোমাকে বলেছিলাম যে তোমার যদি আমাকে নিজের মেয়ে বলে মানতে নাই ইচ্ছা হয়, তাহলে সবাইকে বলে দিও যে তোমার মেয়ে মারা গেছে। সেটাই তো করতে পারতে তুমি। ছাড়, এখন এসব বাদ দে। তুই যাদের সঙ্গে থাকিস আর যেখানে থাকিস তোর কথাবার্তা আর ব্যবহারও তাদের মতোই হয়ে যাচ্ছে। তাই তোর সাথে বেশি ঝামেলায় জড়িয়ে আমি নিজের ক্লাস নামাতে চাই না। এবার যেই জন্য এসেছো সেটা বলো। ভালো লাগছে না আজকের দিনে তোমার সাথে এভাবে ঝগড়া করতে। মীনাক্ষীর এই কথা শুনে সুতপা দেবী তার মেয়ের জন্য নিয়ে আসা সমস্ত উপহারগুলো একটা একটা করে মীনাক্ষীকে দিতে থাকে। তার মায়ের নিয়ে আসা উপহার রাখার জন্য মীনাক্ষীর ঘরে জায়গা কম পড়ে। মীনাক্ষী বুঝতে পারে এগুলো হয়তো তার মা তাকে ছোট করার জন্যই করছে। যেহেতু তার মা তাকে ভালোবেসে তার জন্য উপহারগুলো এনেছে, তাই মীনাক্ষী চেয়েও তার মাকে কিছু বলতে পারে না। কিন্তু সুতপা দেবী কিছুতেই মীনাক্ষীকে অপমান করার কোনো সুযোগ ছাড়ে না। কিছুক্ষণের মধ্যেই মীনাক্ষীর স্বামী সুজয় বাড়িতে চলে আসে। বাপরে বাপ, এত জিনিসপত্র কেন ঘরের মধ্যে? কে এনেছে এসব? কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারছি না। এ কি মা, আপনি এখন এসেছেন? দাঁড়িয়েছেন কেন? বসুন না। আমার মেয়ে জন্মদিনের উপহারগুলো তোমার ঘরে রাখার পরে আমি তো নিজের বসার মতোই জায়গা পাচ্ছি না, সেই কারণেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভালোই ভবিষ্যৎ দিয়েছো তুমি আমার রাজকুমারীকে। এবার চুপ করো তো মা, দেখলে তো ও সবেমাত্র কাজ থেকে ফিরলো। তুমি একটু বিশ্রাম করো আর ওকেও একটু বিশ্রাম করতে দাও। দিন আনা দিন খাওয়া অবস্থা দেখে আমার মাথায় আগুন চলে যাচ্ছে। আর তুই চাইছিস আমি বিশ্রাম করি? তোকে এরকম জীবন কাটাতে দেখবো বলে বিদেশে তোকে পড়তে পাঠিয়েছিলাম। তুমি কেন এসেছো মা এখানে? আমি তো কখনো তোমার কাছে সাহায্য চাইনি। আমরা তো এতদিন ধরে নিজেদের মতো জীবন কাটিয়েই নিয়েছি। তাহলে তোমার এখন এখানে আসার কি দরকার পড়লো বলো? আমার মনেই হয়েছিল তোর স্বামী ওই 100-200 টাকার দিনমজুরি করে তোকে ভালো রাখতে পারবে না। তোর কাজে লাগবে এমন কোনো জিনিসও তোকে কিনে দিতে পারবে না। তাই তো এই জিনিসগুলো তোকে দেবো বলে আমাকে এখানে আজকে আসতে হলো। কিন্তু আমি এখান থেকে একটা জিনিস আমার বাড়িতে রাখতে দেবো না। যেদিন আমি নিজে আমার স্ত্রীকে এই সমস্ত জিনিস কিনে দিতে পারবো সেদিনই ওই সমস্ত জিনিস ব্যবহার করবে, তার আগে নয়। তাহলে বোধহয় এই জীবনে আর আমার মেয়ের সুখে শান্তিতে জীবন কাটানো হবে না, কারণ তোমার মুরদ আমি ভালো করে বুঝে গেছি। এভাবেই সুতপা দেবী একের পর এক তার মেয়ে এবং জামাইকে অপমান করতে থাকে। সুতপা দেবী শহরের একজন অত্যন্ত নামি দামি শিল্পপতি ছিল। তাকে অনেক অসহায় অবস্থার মধ্যে ফেলেই তার স্বামী মারা যায়। তারপর থেকে দুধের শিশু কোলে নিয়ে ভিক্ষা করা, লোকের বাড়ি থেকে কাজ করা থেকে শুরু করে নিজে টাকা জমিয়ে নিজের ব্যবসা করা, আর সেখান থেকে তার শিল্পপতি হয়ে ওঠা। সে তার অতীত জীবনে যা কষ্ট পেয়েছে তার এক অংশ সে তার মেয়েকে অনুভব করতে দেয়নি। সুতপা দেবী মীনাক্ষীকে একেবারে রাজকুমারীর মতো করে বড় করে। আমি তোর জন্য বিদেশি একজন ব্যবসায়ীর সম্বন্ধ নিয়ে এসেছি। ও খুব ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। তুই যেভাবে সারা জীবন আমার কথা শুনে এসেছিস সেভাবে আমার এই কথাটাও শুনে চলিস। দেখবি তুই জীবনে অনেক সুখী হবি। আমাকে এবার বলে দিতেই হবে, আমি সুজয়কে পছন্দ করি। মা আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। মায়ের সব স্বপ্ন একেবারে ভেঙে যাওয়ার চেয়ে আগেই বলে দেওয়া ভালো হবে। কিরে, কি ভাবছিস? আমি কিন্তু অঞ্জনকে তোদের বিয়ের কথা দিয়ে চলে এসেছি। তুই শুধু একবার ওর সঙ্গে দেখা করে নিস, কেমন? এটাই সুযোগ, তাহলে এটাই করব। ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়ে ওকে সব সত্যি কথা বলে দেব। ওকে বলে দেব ও যেন মাকে জানিয়ে দেয় যে ও আমাকে বিয়ে করতে চায় না। তারপরে যখন মায়ের নিজের পছন্দ করা ছেলে মায়ের মন ভাঙবে, তারপর আমি সুজয়ের কথা মাকে বলবো। তুই এত কি ভাবছিস বলতো? কখন থেকে তোর সঙ্গে কথা বলে যাচ্ছি, তুই কোনো উত্তরই দিচ্ছিস না। দেখা করব তো, তুমি চিন্তা করছো কেন? কবে কোথায় যেতে হবে তুমি আমাকে জানিয়ে দিও, বাকি সব ব্যবস্থা আমি করে নেব। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মীনাক্ষীর সঙ্গে সুতপা দেবীর ঠিক করা পাত্রে দেখা করার দিন এগিয়ে আসে। মীনাক্ষী সময় মতো অঞ্জনের সঙ্গে দেখা করতেও চলে যায়। মীনাক্ষীকে প্রথমবার দেখেই অঞ্জনের পছন্দ হয়ে যায়,
কিন্তু তারপরেই যখন মীনাক্ষী তার এবং সুজয়ের সম্পর্কের কথা অঞ্জনকে জানায়, অঞ্জন প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তবুও সে কোনো রকমে তার রাগ দমিয়ে রাখে। তোমার মাথা ঠিক আছে তো? তোমার মা এই শহরের এত বড় একজন শিল্পপতি, আর তুমি তার মেয়ে হয়ে তোমাদের বাড়ির কাজের লোকের ছেলেকে বিয়ে করবে? এটা কখনো মানা যায়? মা হয়তো আজকে অনেক ধনী আর অনেক বিখ্যাত, কিন্তু একটা টাইমে আমার মাকেও ভিক্ষা করে খেতে হয়েছে। সেই কারণে আমি বিশ্বাস করি কারোর খাটনিকে কখনো ছোট করে দেখতে নেই। সুজয়ের এখন কিছু নেই, হয়তো ও ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে। সবার ভাগ্যতা তোমার মায়ের মতো হয় না। সুজন যদি ভবিষ্যতে বড় লোক হয়ে যায় তো ভালো, কিন্তু ও যদি না হয় তখন তুমি এইভাবে অভাবনটনের মধ্যে সংসার চালাতে পারবে তো? আমি সুতপা দেবীর মেয়ে, সেই সুতপা দেবী যে ভিক্ষা করে লোকের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে এত বড় ব্যবসার মালকিন হয়েছে। আমি এইটুকু কষ্ট করতে পারবো না? সবই যখন তোমার ঠিক করা হয়ে গেছে, তাহলে আমার সাথে দেখা করতে এলে কেন? শুধু শুধু আমার সময় নষ্ট করে তোমার লাভ কি হলো? এটা বলতেই এখানে এসেছিলাম যে তুমি নিজে মাকে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। তুমি আমাকে বন্ধু না ভাবলেও আমি তোমাকে বন্ধুই ভাবছি, আর আমি তোমার বন্ধুর থেকে এইটুকু সাহায্য আশা করতেই পারি, তাই না? অঞ্জন মীনাক্ষীকে আশ্বাস দেয় সে তার মাকে মীনাক্ষী যেমনটা শিখিয়ে দিয়েছে তেমনটাই বলবে। সুতপা দেবী অঞ্জনের সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। অঞ্জন সুতপা দেবীর সঙ্গে জিজ্ঞাসা করতে আসলে সে অঞ্জনকে জিজ্ঞাসা করে তার মীনাক্ষীকে কেমন পছন্দ হয়েছে এবং সে মীনাক্ষীকে বিয়ে করতে রাজি কিনা। অঞ্জন মীনাক্ষীর দিকে একবার তাকায়। মীনাক্ষী হাত জোর করে অঞ্জনকে অনুরোধ করে তার শেখানো কথাটাই বলতে। কি হলো বাবা, বলো না, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? আমি তাহলে বিয়ের গোছগাছ শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিন। আমার মীনাক্ষীকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি ওকেই করব। ওকে দেখার পর আর ওর সাথে আলাপ হওয়ার পরে আমার অন্য কোনো মেয়েকে আর কখনো পছন্দও হবে না। অঞ্জনের এই কথা শুনে মীনাক্ষীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এরপর সে কি করবে। তাই সে বাধ্য হয় সুজয়ের হাত ধরেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু পালানোর আগের মুহূর্তেও সুতপা দেবী মীনাক্ষীকে ধরে ফেলে। এভাবে আমার মুখে চুনকালি মাখিয়ে নিজের অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাস না মা। আমি দারিদ্রতার মধ্যে থাকতে পারলেও তুই পারবি না, কারণ তুই এসবে অভ্যস্ত নোস। আমি সব পারবো মা, আমি তোমার মেয়ে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি সুজয়কেই বিয়ে করব। এরকম কুলাঙ্গারের মতো কথা বলে নিজেকে আমার মেয়ে বলতে লজ্জা করছে না তোর? ওই ছেলেটার বাবা আমাদের বাড়িতে এককালে কাজ করত। বাবা মা মারা যাওয়ার পরে ও তো পড়াশোনা ছেড়ে দিনমজুরির কাজ করছে, আর ওর জন্য তুই তোর মাকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস। আমার সামনে সুজয়কে অপমান করো না মা। আমি সুজয়কে বিয়ে করছি বলে তোমার যদি নিজেকে আমার মা বলতে অসুবিধা হয়, তাহলে কালকে সবাইকে বলে দিও যে তোমার মেয়ে মারা গেছে। এবার চলি আমি। এই বলে মীনাক্ষী বাড়ি ছেড়ে চলে যায়। সুতপা দেবীও আর মীনাক্ষীকে আটকানোর কোনো চেষ্টা করে না। দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে। মীনাক্ষীর জন্মদিনের দিন সুতপা দেবীর মনে হয় আজ মীনাক্ষীর সঙ্গে তার দেখা করা উচিত। তাই সে অনেক দামি দামি উপহার নিয়ে মীনাক্ষী এবং সুজয়ের বাড়িতে দেখা করতে যায়। সেখানে গিয়েও সুতপা দেবী একভাবে মীনাক্ষীকে তার দারিদ্রতা নিয়ে অপমান করতে থাকে, এমনকি সুজয়কেও অপমান করতে সে ছাড়ে না। ভেবেছিলাম আমার জন্মদিনে আমি নিজে হাতে বানিয়ে তোমাকে তোমার পছন্দের খাবারটা খাওয়াবো, কিন্তু সেটা আর পসিবল হবে না। তুমি এবার এসো মা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আমি তোর জন্য এত কিছু করলাম, তারপরেও তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? সত্যি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করতে পারোনি। আমার ভালো লাগা খারাপ লাগা কি কখনো আমল করনি। তোমার যেটা মনে হয়েছে তুমি আমাকে দিয়ে শুধু সেটাই করিয়ে গেছো। তুই এরকম মিথ্যা কথাগুলো বলতে পারছিস? সত্যি সত্যি গরিব হলে কি মানুষের চিন্তাধারা বোধ বুদ্ধি লোপ পায়? কেন বলছিস তুই এগুলো? আমার নাচতে ভালো লাগে, কিন্তু তুমি আমাকে দিয়ে গান শিখিয়েছো। রান্না করতে ভালো লাগে, কিন্তু তুমি আমাকে দিয়ে ফ্যাশন ডিজাইনিং কোর্স করিয়েছো। আমি সুজয়কে চাই জেনেও তুমি অঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। আমার আর সুজয় সম্পর্কের কথা জেনে তুমি অঞ্জনকে উস্কে দিয়েছো সুজয়কে অপমান করার জন্য, ওর কাজ কেড়ে নেওয়ার জন্য। তুমি কি ভেবেছো আমি এগুলো কোনোদিনও জানতে পারবো না, তাই তো? তুই এভাবে তোর মাকে অপমান করলি তো, দেখিস একদিন তোর এই মায়ের কাছেই তোকে ফিরে আসতে হবে। টাকা পয়সা ছাড়া মানুষ জীবনে এক পাও চলতে পারে না। সবে তো বিয়ের কয়েক মাস হলো, আস্তে আস্তে দেখ কি হয়। আমাদের যাই সমস্যা হয়ে যাক আমরা সব নিজেরা সামলে নেব। তোমার কাছে কখনো সাহায্য চাইতে যাব না, কথা দিচ্ছি। উপরওয়ালাকে বলুন আপনার মেয়ের সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়। যদি সেগুলো হয়ে যায় আপনি আবার আসবেন আমাদের বাড়িতে।
কিন্তু আপনি আপনার মেয়েকে ফিরিয়ে যেতে নয়, আপনার মেয়েকে এটা বলতে আসবেন যে সত্যি সত্যি ওকে নিয়ে আপনি কতটা গর্বিত। এরকম স্বামী যার কপালে, তাকে নিয়ে আমি কোনোদিনও গর্বিত হতে পারবো না। এই ছোট বাড়ি, বদ্ধ ঘর আমার মেয়ের জন্য নয়। ও ভুল করেছে এই অভাবে ভরা জীবন বেছে নিয়ে। ও ঠিক বুঝতে পারবে আর ও নিজেই আমার কাছে ফিরে আসবে। এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 5 বছর কাটে। এই 5 বছরে মীনাক্ষীর কোনো খবর নেওয়ার চেষ্টাই তার মা করেনি। একদিন সুতপা দেবী নিজের অফিসে বসে কাজ করছে, এমন সময় তার অফিসের একজন কর্মচারী সেখানে আসে। ম্যাডাম, এই বছরের টেন্ডারটা আমরা পাইনি। কোনো একটা কোম্পানি ওই টেন্ডারটা নিয়ে চলে গেছে। ওই কোম্পানির টেন্ডারটা আমরা না পেলে এবার কি হবে ম্যাডাম? কোন কোম্পানি? তাদের মালিকরা কোথায় থাকে কিছু জানো? ওদের নাম, ঠিকানা, ফোন নম্বর সব আমাকে জোগাড় করে এনে দাও। আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো। আমি ওদের অনুরোধ করব যাতে এই টেন্ডারটা আমাদেরকে দিয়ে দেয়। নন্দিনী কিছুক্ষণের মধ্যেই সেই নতুন কোম্পানির মালিকের ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করে এনে দেয়। সুতপা দেবী তাদের বাড়ির সামনে গিয়ে তাদের বাড়ি দেখে তার চোখ ছানা বড় হয়ে যায়। তাদের শহরে এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। বাড়ির ভেতরে যেতেই সুতপা দেবীর পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। কি ম্যাডাম, বলেছিলাম তো আপনার মেয়ের সমস্ত ইচ্ছা যদি পূরণ হয় তাহলে একদিন আপনাকেই আমাদের কাছে আসতে হবে। আসতে হলো তো? কিন্তু এত কিছু কিভাবে সম্ভব হলো? কি করলে তোমরা? মাত্র 5 বছরে তোমাদের অবস্থার এমন পরিবর্তন কিভাবে হলো? মীনাক্ষী এবং সুজয় সুতপা দেবীকে সবকিছু বলতে থাকে কিভাবে তারা দুজনে মিলে সুজয়ের দিনমজুরির টাকা দিয়েই আবার নিজেদের পড়াশোনা শুরু করে, কিভাবে তারা একসঙ্গে একটু একটু করে টাকা জমিয়ে নিজেদের ছোট্ট একটা জামা কাপড়ের ব্যবসা শুরু করে। তাদের শিক্ষা এবং বিচক্ষণতা এই দুয়ের কারণে তারা তাদের ঘর থেকে শুরু করা ব্যবসাকে কিভাবে বিদেশের মাটি পর্যন্ত নিয়ে যায়। এসব শোনার পর সুতপা দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। তুই ঠিকই বলেছিলিস, কখনো কারোর প্রচেষ্টাকে ছোট করতে নেই। ছোট ছোট প্রচেষ্টা থেকেই তো মানুষ অনেক বড় হতে পারে। তোরা দুজনে তার প্রমাণ। তোরা দুজনেই আমাকে ক্ষমা করে দে প্লিজ। সুজয় এবং মীনাক্ষী আগের ঘটে যাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে সুতপা দেবীকে ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। সুব্রত এবং অর্পিতার বিয়ের পরের কয়েক মাস পর্যন্ত সুব্রতর মা মাধুরী দেবী রান্নাঘরের দায়িত্ব সামলেছে। আজকাল সে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব তার বৌমার হাতে তুলে দিয়ে নিজে বিশ্রাম নিয়েছে। আর যেদিন থেকে মাধুরী দেবী সংসারে রান্নার হাল ছেড়েছে, সেদিন থেকেই তাদের বাড়িতে ডিম ভাত ছাড়া আর অন্য কিছুই রান্না হয় না। প্রত্যেকদিন ডিম ভাত খেয়ে খেয়ে তাদের বাড়ির সবাই প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। অর্পিতাকে অন্য কিছু রান্না করতে বললেও সে কারোর কথা শোনে না। আমি কিছুতেই আজ ডিম ভাত খাবো না। তুমি কেন? আজকে স্বয়ং উপরওয়ালা এসে ডিম ভাত খাওয়ালেও আমি খাবো না। আর যে খাই খাবে, আমি কিছুতেই খেতে পারবো না। কেন? ডিম ভাতে কি সমস্যা? ডিম খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। ডিমে প্রোটিন থাকে। তোমার এই বৈজ্ঞানিক জ্ঞান আমি শুনতে পারবো না। আমি আজ ডিম খাবোই না। এতই যখন প্রোটিন দরকার তখন চিকেন আনছি, তুমি চিকেন রান্না করে দাও। আমার শত্রুরা খাক চিকেন, আমি খাবো না। আর রান্নাও করতে পারবো না আমি। চিকেন একটা ভয়ঙ্কর জিনিস। ওরে বাবা, আমি নেই এসবের মধ্যে। তাহলে মাছ এনে দিই, মাছ রান্না করে দাও। আর তা না হলে মটনটাও করতে পারো। একটু অন্তত মুখে স্বাদটা তো পাল্টাতে দাও প্লিজ। মাছে তো অনেক কাটা, গলায় কাটা ফুটলে তো আমি মরে যাব। আর মটন তো আমি কখনো রান্না করব না। আমার বাড়িতে পোষা ছাগল ছিল, ওই ছাগলটা আমার বাড়িতে আসার পর থেকে আমরা সবাই মটন খাওয়া ছেড়ে দিয়েছি। সুব্রত বিরক্ত হয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে, কিন্তু তাদের বাড়িতে ডিম ভাত খাওয়া বন্ধ হয় না। সুব্রত রাগ করে কখনো কখনো অফিসে টিফিনও নিয়ে যায় না, কিন্তু এসবের পরেও অর্পিতার মধ্যে কোনো পরিবর্তন আসে না। একদিন তার পরিবারের সবাইকে খেতে দিয়ে অর্পিতা নিজের ঘরে এসে তার বান্ধবী নন্দিনীর সঙ্গে ফোনে গল্প করতে শুরু করে। বল রে, তোর আজকের দিনটা কেমন কাটলো? আজকেও সবাইকে ডিম ভাত খাইয়েছিস তো? অন্য কিছু খাওয়াসনি তো? আরে বাবা না, প্রত্যেকদিন একই কথা জিজ্ঞাসা করিস কেন? তোর কি আমাকে বিশ্বাস হয় না? আমিও তো কাঁচা কাজ করি না, বুঝলি তো? তুই আমাকে ঠকালে নিজেই ঠকবি, কিন্তু তোর কাজ হচ্ছে প্রত্যেকদিন ওদের ডিম ভাত খাওয়ানো। তোর স্বামী যতই বাহানা করুক, অন্য কিছু বানিয়ে দিবি না কিন্তু। দেখবি ও যাতে অন্য কিছু খেতে না পারে। এই একটা কাজের জন্য তুই আমাকে কেন 5 লক্ষ টাকা দিবি বলতো? তোর তো অনেক টাকা, তাই না? আমার শ্বশুর বাড়িতে আমি শুধু ডিম ভাত রান্না করব, আর সেই জন্য তুই আমাকে টাকা দিবি? কি অদ্ভুত একটা ব্যাপার না?
আমার টাকা আছে কি নেই এসব তোকে ভাবতে হবে না। আমি তোর সাথে একটা চ্যালেঞ্জ লড়েছি, তুই যদি জিতে যাস তাহলে 5 লক্ষ টাকা তোর, আর হেরে গেলে তুই আমাকে 5 লক্ষ টাকা দিবি। আমি জিতবই, তুই চিন্তা করিস না। এবার আমি রাখলাম, যাই, কেউ শুনতে পেলে চাপ হয়ে যাবে। এই বলে অর্পিতা ফোন রেখে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। সুব্রত এখন বাড়িতে খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। সে সকালেও বাড়ি থেকে খেয়ে যায় না, আর রাত্রিবেলাতেও বাইরে থেকে খেয়ে আসে, কিন্তু এতে অর্পিতার কিছু যায় আসে না। সে 5 লক্ষ টাকা জেতার আশায় প্রত্যেক দিন শুধু ডিম ভাত রান্না করতে থাকে। তার এই ব্যবহারে তার বাড়ির সকলেই ভীষণ পরিমাণে রেগে যায়। এসব তুমি কি শুরু করেছো বৌমা? যেই দিন থেকে তোমাকে রান্না করতে দিয়েছি সেই থেকে তুমি একই খাবার বানিয়েই চলেছো। প্রত্যেকদিন ডিম ভাত খেতে কার ভালো লাগে বলো তো? আমাদের একমাত্র ছেলেটা তো বাড়িতে খাওয়াই ছেড়ে দিল, আজ অন্তত একটু অন্য কিছু করে দাও না বৌমা। আমাদের তো বয়স হচ্ছে, আজ আছি কাল নেই, যাওয়ার আগে অন্তত শান্তি করে খেয়ে তো যাই। ওসব ওকে বলো না তো, ও বুঝবে না। যে নিজের স্বামীর কষ্ট বোঝে না সে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কষ্ট কিভাবে বুঝবে? কাল থেকে আবার আমি রান্না করব। ও বোধহয় মনে মনে এটাই চায়। এই রে, মা রান্না করবে বললে তো আমি চ্যালেঞ্জে হেরে যাব, তারপর 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। কাল থেকে আবার পটের বিবি হয়ে ঘরে বসে থেকো, সব কাজ আমিই করে দেব। বাবারে বাবা, কি মেয়ে একটা! নিজের কাজ আমাকে দিয়ে করাবে বলে এভাবে এতগুলো দিন ধরে আমাদেরকে জ্বালালো। না মা, আপনাকে কিছু করতে হবে না। আসলে আমি একটা ডায়েট প্ল্যান ফলো করছি, ওটাতে প্রত্যেক দিন ডিম ভাত খেতে হয়। আমি আমার ওজনটা আরেকটু কমিয়ে ফেললেই আর আমি ডিম ভাত রান্না করব না, আমি প্রমিস করছি। এ তো আচ্ছাই মুশকিল, তুমি ডায়েট করবে তো আমাদেরও করতে হবে, এটা কোনো কথা? তুমি নিজে খাও না ডিম ভাত, আমাদের কেন খাওয়াচ্ছ? আসলে ডায়েটটা আপনাদের ছেলের জন্য। আমরা সবাই খেলে ওকে কিছুতেই ডায়েট করাতে পারবো না, তাই সবাই একই খাবার খাচ্ছি। ডাক্তার বলেছে ওকে খুব শিগগিরই ওজন কমাতে হবে, না হলে সামনে কিন্তু ঘোর বিপদ। ছেলের বিপদের কথা শুনে মাধুরী দেবী আর বিজন বাবু দুজনেই ঘাবড়ে যায়। অর্পিতা তাদেরকে বলে যে তারা যেন সুব্রতকে কিছু না বলে, কারণ সুব্রতকে এসব বললে সে হয়তো আর ডায়েট করতে চাইবে না। এভাবে 5 লক্ষ টাকা জেতার জন্য নন্দিনী অর্পিতার কথা মতো একইভাবে ডিম ভাত রান্না করতে থাকে। সুব্রত বাইরে খেয়ে এলেও অর্পিতা তাকে কোনো রকমের প্রশ্ন করে না। একদিন সুব্রত অফিসে কাজ করছে, এমন সময় তোর কি ব্যাপার বলতো? কয়েক মাস হলো তোর বিয়ে হয়েছে, আর এরই মধ্যে তোর এই অবস্থা। বৌদি জানতে পারলে কত কষ্ট পাবে বলতো? ভাই, ওর কোনো কষ্ট হবে না, ও শুধু নিজের দিকটা বোঝে। আমি যে এতদিন ধরে বাইরে খাবার খাচ্ছি তা তোর কিছুই যায় আসছে না। ও তাও আমার পছন্দের খাবার বানায় না যখন তুই নিজে কিনে নিয়ে গিয়ে বাড়িতে খা, অন্য কারোর কাছে খাবি কেন? তাও আবার একজন অবিবাহিত মহিলা। এটা কি ঠিক হচ্ছে বলতো? দেখ রাজেশ, আমি ঘরের বানানো খাবার খেতে খুব পছন্দ করি, আর তাছাড়া বাইরের খাবার প্রত্যেকদিন খাওয়াটা কতটা অস্বাস্থ্যকর সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। যা ভালো বুঝবি তাই কর, আমার মনে হলো তোকে সাবধান করাটা দরকার, তাই বললাম। এই বলে রাজেশ সেখান থেকে চলে যায়। রাজেশের কথা সুব্রত এক কান দিয়ে শোনে এবং আরেক কান দিয়ে বের করে দেয়। আসলে অফিসে লাঞ্চ ব্রেক হলে সুব্রত তার বান্ধবীর কাছে খেতে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে। সুব্রত বরাবরই চাকরির জায়গায় ব্যবসা করতে বেশি ভালোবাসতো, কিন্তু প্রয়োজন মতো পুঁজি না থাকায় সে ব্যবসা শুরু করতে পারে না। একই বাড়িতে প্রত্যেকদিন ডিম ভাতের অত্যাচার, তার উপর অফিসে এসে বসের খ্যাচখ্যাচানি, সবকিছুতে সুব্রত যেন একেবারে পাগল হয়ে উঠেছিল। এমনই একদিন অর্পিতাকে দেখে সে অকারণেই খুবই রেগে যায়। তুমি আমার সাথে এরকম করছো কেন সুব্রত? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? বাড়িতে ফিরতে না ফিরতেই তুমি এভাবে আমাকে অপমান করছো। তুমি এখনো জানতে চাও তুমি আমার কি ক্ষতি করেছো? তুমি সত্যিই এখনো জানো না? তুমি জানো না আমি খেতে কতটা ভালোবাসি? তুমি আমার পছন্দের কোনো খাবার আজ অব্দি রান্না করেছো? রোজ শুধু তো নিজের মন মর্জি রান্না করতে থাকো। আমি তোমার ভালোর জন্যই এসব করছি। তুমি যেদিন বুঝতে পারবে সেদিন নিজেই তোমার এই ব্যবহারের জন্য তুমি সবথেকে বেশি দুঃখ পাবে। ডিম আমার কাছে সবচেয়ে অপছন্দের জিনিস, আমাকে সেটা খাইয়ে তুমি আমার কি ভালো করেছো আমি জানি না। একই বাড়ির অশান্তি, তার উপরে অফিসের ঝামেলা, একটা ব্যবসা যে কবে শুরু করবো কে জানে। আমি আর পেরে উঠছি না। খুব শিগগিরই শুরু করবে, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। এই বলে অর্পিতা সেখান থেকে চলে যায়। আসলে অর্পিতা নন্দিনীর কাছ থেকে 5 লক্ষ টাকা চেয়েছিল তার স্বামীর দরকারের জন্য, কিন্তু অর্পিতা নিজের থেকে নন্দিনীর কাছে টাকা চায়নি, বরং নন্দিনী নিজে থেকে তাকে টাকার লোভ দেখিয়ে এমন একটা অদ্ভুত চ্যালেঞ্জের প্রস্তাব দেয়।
একবারে 5 লক্ষ টাকার লোভ অর্পিতা সামলে উঠতে পারেনি, কিন্তু অর্পিতা কখনোই ভাবেনি সে তার স্বামীর ভালো করতে গিয়ে তার স্বামীর কাছে নিজেই সে অপছন্দের মানুষ হয়ে উঠবে। আজই তো 1 মাস হয়ে যাবে। কাল আমি ভালো কিছু বানিয়ে সুব্রতর অফিসে নিয়ে যাব। সকালে বাড়িতে ডিম ভাতি বানাবো, আর তারপর দুপুরে ওকে সারপ্রাইজ দেব। ওর মুখটা একদম দেখার মতো হবে। এই বলে অর্পিতা পরের দিনের অপেক্ষা করতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই সে আবার ডিম ভাত বানিয়ে ফেলে। আর পারছি না অর্পিতা, বাড়িতে তো একবেলাই খাই, সকালের খাবারটা অন্তত অন্য কিছু দিতে পারতে। তুমি যে কি চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্তত 2-4টে শাকসবজি তো বানাতে পারো। তোর ভালোর জন্যই তো করছে, তুই এমন করিস না বাবা। দেখ, আমাদেরও তো ভালো লাগে না, কিন্তু আমরাও তো খাই বল। তুই একটু ধৈর্য ধর বাবা। ঠিক বলেছেন মা, আমিও সব ওর জন্যই করছি, আর ও সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আপনারা বেশি চিন্তা করবেন না। তোমাদের এই হেয়ালি আর ধাঁধার সমাধান করার সময় আমার কাছে নেই। যা হয়েছে তাই দাও, খেয়ে অফিসে যাই। আর জানি না কতদিন এইভাবে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে অফিসে যাব। যদিও বা অফিসে যাব, গিয়ে আবার বসের চিৎকার শুনবো। ধুর। আর বেশি দিন নয় সুব্রত, আর বেশি দিন নয়। আমি আজকেই টাকা পেয়ে যাব। আমি তোমাদের সবার মুখগুলো দেখার অপেক্ষা করছি। এই বলে অর্পিতা মনে মনে খুশি হতে থাকে। সুব্রত ডিম ভাত খেয়ে অফিসে চলে যায়। কিছুক্ষণ পরে অর্পিতা বাজার থেকে নানান রকম শাকসবজি, মাছ, মাংস এনে রান্না করতে থাকে। তাকে এত কিছু রান্না করতে দেখে মাধুরী দেবী আর বিজন বাবু দুজনেই অবাক হয়। সমস্ত কিছু রান্না করা হয়ে গেলে অর্পিতা সবকিছু প্যাক করে নিয়ে সুব্রতর অফিসের দিকে রওনা দেয়। সে সেখানে পৌঁছালেই সুব্রতর বন্ধু রাজেশ তাকে ভেতরে যেতে বাধা দেয়। তুমি আমাকে দিয়ে দাও না খাবারটা, আমি দিয়ে দেবো। এখন তুমি ভেতরে যেও না প্লিজ, সুব্রত রাগ করবে। এখন তো লাঞ্চ টাইম, এখনো কি তোমাদের বন্ধু কাজ করছে? দাঁড়াও, খাবার না খেয়ে কাজ করে আমি বের করছি। আমি এখনই ভেতরে যাব। আমার কথা শোনো বৌদি, যেও না। রাজেশের কথার পাত্তা না দিয়েই অর্পিতা ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে একজন মহিলা সুব্রতকে খাবার পরিবেশন করে দিচ্ছে, আর সুব্রত তার সঙ্গেই খাচ্ছে। এই দেখে অর্পিতার খুবই কষ্ট হয়। সে সেই মুহূর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত অর্পিতা অনেক ভাবনা চিন্তা করার পর ভেতরে ঢুকে যায়, কিন্তু সেখানে গিয়ে ওই মহিলাকে দেখে অর্পিতা চমকে ওঠে, কারণ সেই মহিলা আর কেউ নয়, নন্দিনী ছিল। নন্দিনী, তুই এভাবে আমার সংসার ভাঙলি? এভাবে? আর তোর কথা শুনে আমি প্রত্যেকদিন আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে ডিম ভাত খাইয়ে খাইয়ে কষ্ট দিয়ে গেলাম। তোমরা দুজন দুজনকে চেনো, আর নন্দিনীর কথা মতোই তুমি আমাদেরকে ডিম ভাত খাওয়াচ্ছ মানে? মানে নন্দিনী আমার কলেজের বন্ধু। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, বলেছিল আমি যদি সবাইকে 1 মাস ডিম ভাত খাইয়ে রাখতে পারি তাহলে ও আমাকে 5 লক্ষ টাকা দেবে। আমি ভেবেছিলাম সেই টাকা নিয়ে তোমাকে দেব, যাতে তুমি ব্যবসা করতে পারো, কিন্তু এসব আমি কল্পনাও করিনি। তুই এমন কেন করলি নন্দিনী, বল? তুই যেমন আমার কলেজের বন্ধু, তেমনি আমি এই অফিসে আসার দিন থেকেই সুব্রতকে পছন্দ করি। আমি ভাবতেও পারিনি আমি ওকে বিয়ের কথা বলার আগে ও তোকে বিয়ে করে নেবে। আমি জানতাম সুব্রত বাড়িতে বানানো বিভিন্ন রকমের খাবার খেতে খুব ভালোবাসে, আর এটাও জানতাম ওর ব্যবসা শুরু করতে পুঁজির দরকার। তাই তোকে আমি এসব বলে ফাঁসিয়েছি, যাতে আমার হাতের বানানো সুস্বাদু খাবার খাইয়ে সুব্রতকে আমি আমার জালে ফাঁসিয়ে নিতে পারি। এসব কথা শুনে সুব্রত আর অর্পিতা দুজনেই অবাক হয়। সুব্রত বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে শুধুমাত্র শান্তি করে খাবে বলে যে স্ত্রী তাকে এত ভালোবাসে তাকে সে কষ্ট দিয়েছে। অর্পিতা কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুব্রতও তার পেছন পেছন আসে। সুব্রত হাত জোড় করে অর্পিতার কাছে ক্ষমা চায়। অর্পিতা অনেক কান্নাকাটি করে এবং পরে সে সুব্রতকে ক্ষমা করে দেয়। সুব্রত ওই অফিসের চাকরিটা ছেড়ে দেয়। অর্পিতা তার বিয়েতে পাওয়া সমস্ত গহনা বন্ধক রেখে সুব্রতকে টাকা এনে দেয়। সুব্রত সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে। অর্পিতা আর কখনো তাদের বাড়িতে ডিম ভাত রান্না করে না। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।